নমস্কার। আজ হেডলাইন্স ত্রিপুরার মুখোমুখি হয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আমরা জানি যে বর্তমান বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বিজেপি জোট সরকারের 2.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে। এই অবস্থায় দীর্ঘ 25 বছরের পর রাজ্যে প্রথম বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং কৃষি দপ্তর, যেটা রাজ্যের অর্থনীতির মোট একটা বুনিয়াদ কৃষি, সেই কৃষি দপ্তরের দায়িত্বে রয়েছেন মাননীয় প্রণজিৎ সিংহ রায়। আজ আমরা ওনার সাথে কথা বলবো এবং আমরা দর্শকদের জানাবো এবং রাজ্যবাসীকে জানাবো যে কৃষি দপ্তরের সাফল্য কি বা ব্যর্থতা কোথায়, বা 2.5 বছরে ওনার কাজ করতে গিয়ে অভিজ্ঞতা। আজকে আমরা সরাসরি কথা বলবো প্রণজিৎ বাবুর সাথে। প্রণজিৎ বাবু, হেডলাইন্স ত্রিপুরা আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমে যেটা জানতে চাইবো যে আপনি দায়িত্ব নেওয়ার পর আজকে 2.5 বছর হয়ে গেছে, এই যে কৃষি দপ্তর আমরা দেখতে পেয়েছি গত 25 বছর ধরে কৃষকদের রাজ্যের অবস্থা খুব একটা ভালো ছিল না। আমরা দেখতে পেয়েছি যে উৎপাদন অনেক সময় কমে গেছে, অনেক সময় বেড়েছে। এখন আপনি যদি আমাদের দর্শকদের বলেন যে 2.5 বছরে বিজেপি জোট সরকারের কৃষি দপ্তরের কি সাফল্য? দেখুন, প্রথমে বলতে হবে যে আমাদের মন্ত্রিসভা গঠন হয় মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে 9 মার্চ 2018। স্বাভাবিকভাবেই কৃষি দপ্তর দায়িত্ব আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। তো সারা ভারতবর্ষের এক বিশাল সংখ্যক মেজরিটি, প্রায় 60 to 65% যারা কৃষক, যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত। তো এই কৃষকদের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে এই দেশের অর্থনৈতিক কাঠামো কীভাবে অগ্রগতি পাবে। এই রাজ্য আমাদের তার বাইরে নয়। এই রাজ্যের প্রায় 42% মানুষ এই কৃষিকাজের সঙ্গে যুক্ত। তো স্বাভাবিকভাবে এটা গুরু দায়িত্ব। তো এই দপ্তরের কাজই হবে যে এই অধিকাংশ মানুষের কেমনে তাদের স্বার্থ সুরক্ষিত। সরকারে বসার পরে আমরা দেখেছি, বসার আগেও আমরা দেখেছি যে রাজ্যের সঠিক কৃষকদের কথা বলা হতো। বিগত বামফ্রন্ট সরকার কৃষকদের জন্য অনেক কথা বলতো, কৃষক সভা টভা বিভিন্ন রকম তাদের সংগঠন ছিল। কিন্তু আমরা বাস্তবে কি দেখেছিলাম, যে বাস্তবে দেখেছি যে সত্যিকারের প্রকৃত কৃষকের যারা যা সহযোগিতা সরকারের থেকে পাওয়ার কথা, তার মধ্যে অধিকাংশ প্রকৃত কৃষক যারা জমির মালিক, তারা কিন্তু তার থেকে বঞ্চিত হতো। এটা তাদের একটা ক্যাডার পোষণের একটা হাতিয়ার করে তারা বিভিন্ন সময় এটা ব্যবহার করেছিল। আমরা সরকার এসে একটাই দায়িত্ব আমরা নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে স্বচ্ছ প্রশাসন চাইকে মানুষের জন্য কিছু কাজ। ঠিক তেমনি আমাদের আমি দপ্তরের যারা অফিসার যা আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা ঠিক করেছি যে প্রকৃত কৃষককে রাজ্যে আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করে কৃষি ব্যবস্থাকে উন্নত করব। তো স্বাভাবিকভাবে আমরা একটাই স্লোগান ছিল আমাদের কাছে যে বিপ্লব দেবজি সরকারের যে কৃষকদের জন্য করার বিভিন্ন রকম প্রকল্প আমরা হাতে নেব। প্রথম স্লোগান ছিল যে আমরা এ রাজ্যের প্রত্যেকটি জমির মালিক তারাই প্রকৃত কৃষক, এবং তাদের মধ্যে কোথাও আমরা তাদেরকে কোনো বাজ বিচারের মধ্যে রাখবো না, কোনো চরিত্র বিচার নয়। চরিত্র একটাই, জমির মালিক কৃষক। স্বাভাবিকভাবে তার জন্য আমরা শুরু করেছি আমাদের যাত্রা। এবং যাত্রার মধ্যে এটা আমি এটাও বলে দিই যে বিগত 25 বছরের যারা ছিলেন সরকারি দায়িত্বে, কর্মচারী যারা ছিলেন আধিকারিক থেকে, তারা ছিলেন সরকারি ভূমিকা। রাজ্য সরকারের যদি সঠিক ভূমিকা না থাকে, যদি সঠিক লক্ষ্য না থাকে, তো কর্মচারী মহল কী করবে? তো আমরা গর্বিত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং সরকারের লক্ষ্য ছিল কৃষিকাজে দাঁড়াবে, তাদেরকে নিয়ে আমরা চলেছি এই যজ্ঞ। বর্তমানে কৃষি ব্যবস্থা একটু বলতে পারি যে আমাদের খাদ্যের স্বয়ং সম্পূর্ণতার থেকে কিছুটা দূরে আগেই ছিল। ফাটেল জমি আমাদের এখানে কৃষকদের, কিন্তু আমরা সেই জায়গাতে দাঁড়িয়ে কৃষকদের কি পেত, যেমন মেশিনারিজ থেকে বলি ছোট্ট করে। দেখুন, আগে ফার্ম মেশিনারিজগুলো বিভিন্ন রকম ট্রাক্টর থেকে শুরু করে যেসব মেশিনারি কেবল চাহিদা প্রকৃত কৃষকের কাছে ঠিক না পৌঁছে একটা অংশ যারা কৃষকে বেড়ে যেত। আমরা সে ঠিক করেছি প্রত্যেক কৃষককে দাও। আজকে খুব দায়িত্বের সঙ্গে বলতে পারি যে ফার্ম মেশিনারি নিয়ে আজকে কৃষকদের কাছে কোনো রকম ডিমান্ড নেই। বিগত দিনে দেখা গেছে যে এই একটা ফার্ম মেশিনারির জন্য তৎকালীন সময় নেতৃত্বদের পেছনে তাদের আজকে করতো না কেন? আমরা প্রত্যেককে দিই। আমরা কৃষকের জমি আছে তাকে আমরা দিয়ে দিই। তো এখানে একটা আমাদের অ্যাচিভমেন্ট যে আমরা কৃষকদের কোনো প্রয়োজনীয় মেশিনারি নেই, কোনো রকম তাদের কোনো ডিমান্ড আমাদের নেই। তারপর আসুন কৃষকদের আমরা সবচেয়ে গর্বিত যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি
ঘোষণা করেছেন যে 2022 সালের মধ্যে সারা ভারতবর্ষে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রচেষ্টা করতে হবে। তো আমরাও রাজ্য সরকার মানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আমাদের রাজ্যে কৃষকদের 2022 সালের মধ্যে তাদের রোজগার দ্বিগুণ করার বিভিন্ন প্রকল্প আমরা হাতে নিয়েছি। সবচেয়ে বড় কথা যে কৃষকের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, যিনি মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন যে কৃষকদের আমরা বিভিন্ন রকম সুযোগ দেই, সার বীজ বিভিন্ন রকমভাবে মেশিনারি থেকে শুরু করে সাবসিডি দিয়ে দিচ্ছি, কিন্তু কৃষকদের যখন কিছু কাজ করার সময় প্রয়োজন হয় টাকা পয়সা, তখন কিন্তু দেখা যায় তাদের কাছে না থাকলে তারা কি করে, জমি বন্ধক দিচ্ছে, ফসল অগ্রিমে তাদের কম পয়সায় বিক্রি করতে হচ্ছে। এই কারণে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে প্রতিটা কৃষককে তাদের 6,000 টাকা করে বৎসর দেওয়ার ব্যবস্থা উনি করে দিয়েছেন, 2,000, 2,000, 2,000 3টা ইনস্টলমেন্টে। আমাদের রাজ্য সরকারের কৃষকদের আমাদের কাছে সুবিধা হয়েছে। এই যে বললেন যে 6,000 টাকা, তাহলে মানে রাজ্যের কত সংখ্যক কৃষক 6,000 টাকা পাচ্ছেন, সংখ্যাটা কত? 2,07,000 টাকা পাচ্ছে, আপলোড হয়েছে। মানে কতজন কৃষক, সংখ্যাটা কত? সংখ্যা তো 2,07,000 কৃষক। হ্যাঁ, এর মধ্যে ধরুন আপলোড করা হয়েছে, কিন্তু কিছুটা পেপারস বিভিন্ন কারণে তাদের কাছে সেখানে প্রায় 12,000-এর মতো কৃষকের পেপারস একটু মিস। এই যে 6,000 টাকা করে পাচ্ছে, এটা তো রাজ্যের ইতিহাসে প্রথমবার যে 6,000 টাকা করে কৃষকরা সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে। সারা ভারতবর্ষের প্রথম, সারা ভারতবর্ষের মধ্যে প্রথম যে যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই সিদ্ধান্ত কৃষকদের জন্য নিলেন। আমরা এরা যে এই মুহূর্তে পর্যন্ত আমার কাছে যতটুকু ক্লাস রেকর্ড আছে, প্রায় 185 কোটি টাকা, 185 কোটি টাকা রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা তাদের ঢুকে গেছে। দেখুন, এটা হচ্ছে একটা। পাশাপাশি আমরা রাজ্য সরকার, আমরা প্রধানমন্ত্রীর নামে, আমরা প্রধানমন্ত্রী উনি করেছেন, রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীও কৃষকদের জন্য আরো কিছু যুক্ত করেছেন, এমএসপি করেছেন। রাজ্যের উৎপাদিত ফসল আমি উৎপাদন করব, আমরা সাপোর্ট দিচ্ছি, আমরা বিভিন্ন সার বীজ থেকে মেশিনারি দিচ্ছি, আমাদের বিভিন্ন অফিসাররা মাঠে গিয়ে কৃষক বন্ধু কেন্দ্র আমরা খুলে দিয়েছি তাদের পরামর্শ দেওয়ার জন্য। এর বাইরেও যে তারা যে উৎপাদন করবে, উৎপাদিত ফসলকে বাজারজাত করতে হবে। আমি উৎপাদন করলেও তার বিক্রির ব্যবস্থা হলো না। বিগত সরকার, বামপন্থী সরকার রাজ্যে কৃষকদের জন্য শুধু মায়া কান্না করতো, কথা বলতো, কিন্তু তাদের জন্য করেনি। আমরা করেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছে। এই ভারতবর্ষে স্বাধীন হওয়ার পরে যেখানে আপনার এই যে এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যাদের এই এমএসপি করা আছে ভারত সরকারের, ধান কেনার, ধান কিনবে, ধান কিনে তার চাল করে নেবে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, এই সমস্ত জায়গা থেকে ধান কিনে চাল করে এফসিআই এমএসপির মাধ্যমে, ভারত সরকারের নির্ধারিত এমএসপির দ্বারা কিনে সমস্ত চাল সারা ভারতবর্ষে তাদের রেশনিংয়ের মাধ্যমে দিতে হতো। আমাদের সরকার আসার পরে কিছুদিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এটা রিয়েলাইজ করেছেন যে রাজ্যের কৃষকদের যে ফসল, মেইন ফসল, মূল ধানকে আমরা এমএসপির আওতায় আনব। উনি তৎকালীন খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ানজির সঙ্গে কথা বলে, এবং সেখানে আজকে রাজ্যে প্রথম ধানের মধ্যে এমএসপি 17 টাকা 50 পয়সা শুরু হয়েছিল, যার মাধ্যমে রাজ্যের কৃষকরা উৎসবের মেজাজে তারা ধান বিক্রি করে প্রচুর টাকা পেয়েছে তারা, এবং তারা খুশি। একদিকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, অন্যদিকে এমএসপির মাধ্যমে ধান বিক্রি করা। এর বাইরেও রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো প্রকৃত কৃষককে দেওয়া, এই হচ্ছে একদিকের প্রথম পদক্ষেপ। আজকের দিনে সেই 17 টাকা 50 পয়সা আজকে 18 টাকা 15 পয়সায় আজকে ধান দিচ্ছে। এবং আগে কি করতো, ম্যাক্সিমাম 8 থেকে 10 টাকা, 12 টাকা ম্যাক্সিমাম, এর বেশি প্রতি কেজি ধান তারা বিক্রি করতে পারতো না। আজকের দিনে 18 টাকা 15 পয়সা, মানে মিনিমাম 5 থেকে 6 টাকা কম করে তারা প্রতি কেজি ধানে তারা মুনাফা করতে পারছে। কৃষকের পজিশন কি সেখানে আছে? আজকে কৃষক আন্দোলনের নামে বামফ্রন্টরা কৃষক আন্দোলনের নাম দিয়ে আমরা আন্দোলন করে 1-2 লাইন দেখবেন, আমি এটা বলছি আপনারা দেখে নেবেন, যে 1-2 লাইনের পর আর বলতে পারে না, কৃষকদের কথা বলে না, চলে যাচ্ছে অন্য লাইনে। তো এটার মানে হচ্ছে রাজ্যের কৃষকদের, আমি মনে করি, এবং এটা আমার কথা নয়, আপনাদের সবার কাছে, যে আমরা কৃষকরা এটা করেছি। এর বাইরেও আমরা অনেক নূতনভাবে একটা জিনিস হলো, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যখন দায়িত্ব নিয়েছেন,
তখন উনি বলেছেন যে কৃষিক্ষেত্র, শিক্ষা, স্বাস্থ্য অগ্রাধিকার ক্ষেত্রগুলোর মধ্যে বলেছেন। তো আমরা দেখেছি যে এর মধ্যে অনেকগুলো কাজ হয়েছে। তো আমাদের রাজ্য সরকার যখন এই রাজ্যে গঠিত হয়েছে তখন একটা ভীষণ ডকুমেন্টস ছিল। তো ভীষণ ডকুমেন্টসে কৃষকদের একটা বড় অংশ ছিল। তো ভীষণ ডকুমেন্টসে যা যা ছিল তাগুলো কি অনেকটাই পূরণ হয়েছে নাকি এখনো বাকি আছে কিছু? ভিশন ডকুমেন্টসে রাজ্যের কৃষকদের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে তাদের অর্থনীতিতে মানে তাদের সবল করার জন্য এই সমস্ত ছিল। আমরা এগুলো অলরেডি আমাদের যেটা ভিশন ডকুমেন্টসে ছিল কৃষকদের, সেগুলো তো আমরা অলরেডি পার করে ফেলেছি। মানে সব পূরণ হয়ে গেছে। আমরা ওদের জন্য যা করার করেছি এবং তার থেকে আরো বেশি করে আর নতুন নতুন যোজনা এনে আমরা আরো তাদেরকে আরো শক্তিশালী করার চেষ্টা করছি। যেমন আমি আপনাকে এটা বলি, আগে যা ছিল তার থেকে আমি এতক্ষণ ধরে বলেছি নতুন করে কি হলো। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প কখনো ছিল না, ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া। এরপরে আমরা কি করেছি, এমএসপির মাধ্যমে ধান বিক্রি করে তাদের সরাসরি একটা মুনাফার রাস্তা করে দিয়েছি। রাজ্য সরকার ধান দিচ্ছে, ধান কিনে এফসিআই ধানটা কিনে মিলিং করে, সেটা মিলিং করে ধরেন অন্যান্য জায়গাতে যেটা নিয়ম আছে রেটে হয়, সেটা রাজ্যে আমাদের সেই ব্যবস্থাপনা খুব কম, যার ধরুন সেখানে মিলিং যে রেটটা এফসিআই নির্দিষ্ট করা আছে সেটা আমাদের রাজ্যে বেশি পড়ছে, কারণ মিলিং সিস্টেমটা কম বলে। এই যে ডিফারেন্সটা যে রেটটা আছে মিলিং সিস্টেমে, এই ডিফারেন্স রেটটা হচ্ছে কয়েক কোটি টাকা। রাজ্য সরকার নিজের ফান্ড থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এই কৃষকদের জন্য এই ভর্তুকিটা দিচ্ছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প এমএসপি ভর্তুকি দিয়ে ধান বিক্রি করতে পারছে। শুধু এটা কেন, ধান বলছে আপনি অন্যান্য আমাদের হর্টিকালচারে দেখুন না, আপনি পাইনাপেল বিক্রি করে আজকে মানুষের পয়সা পাচ্ছে। আজকে অনেকে বলে পাচ্ছে না, এখন যাচ্ছে ক্রমাগত। পাইনাপেল কখনোই কম, এই কোভিড-19 কারণে কমাতে কিছুটা সময় ছিল, কিন্তু এখন আবার সে রিভাইভ করেছে। আপনি খবরে দেখুন, আনারস 25 টাকা 30 টাকা কমে একটা আনারস পাবেন না, যেটা কেজি হবে 30 টাকার উপরে। হবার বলছি, এবারে আসুন আমরা এটা না, ধান কেনার পরে আমরা চাইছি কৃষকদের আরো নিশ্চয়তা করা। নিশ্চয়তা বলতে দেখা যায় যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, আগে ন্যাশনাল এগ্রিকালচার ইন্স্যুরেন্স নামক একটা বীমা ছিল, কিন্তু সেখানে রাজ্যের হিসাবে যদি দেখা যায় সেখানে অল্প সংখ্যক লোক মাত্র রাজ্যের মধ্যে এর আওতায় আসতো, মানুষ কিন্তু সুবিধা পেত না। আমরা এসে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা উনি এসে চালু করেন 2016-17-তে উনি এটা করেছেন। কিন্তু এটার মধ্যেও এটা প্রিমিয়ামের হার, যেখানে বিভিন্ন খাদ্যশস্যের উপরে 2% আমরা হার রবি মরশুমে এরকম ইয়ের মধ্যে 1.5% স্থির করা হয়। বাণিজ্যিক ফসল মানে সর্বোচ্চ প্রিমিয়ার 5% নির্ধারণ করে, আলু টালু বিভিন্ন জায়গাতে এগুলো হয়। এইবারে আমরা আমাদের রাজ্যে এই ফসল বীমা যোজনা আমরা মুখ্যমন্ত্রীজির নামে, মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা আমরা একটা যোজনা আমরা করেছি, যে যোজনার মাধ্যমে এ রাজ্যের সমস্ত কৃষকদের এই ফসল বীমা যোজনার আওতায় আনার পরিকল্পনা আমরা নিয়েছি। এবং এটা কি হবে যে অ্যাকচুয়ালি যেটার বীমা রাশির পরিমাণ যেখানে 220 টাকা 93 পয়সা লাগতো প্রতি কানিতে, সেখানে মাত্র 10 টাকা কৃষকরা দেবে, বাকি 210 টাকা 93 পয়সা মাননীয় মুখ্যমন্ত্রীর এই ফসল যোজনাতে রাজ্য সরকার দেবে। এবং এইভাবে প্রত্যেকটা কৃষক এই বীমার আওতায় আসা মানে তাদের কোনো ফসল কোনো ক্ষতিগ্রস্ত হলে পরে তাদের কোনো রকম অসুবিধা টাকা পাবে। এই যে যোজনাটা এই রাজ্য সরকারের, এই যোজনাটা মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি প্রায় আমাদের রাজ্যের অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে, এটা বলার অপেক্ষা থাকে না, আপনারা জানেন। তারপরেও প্রায় 16 কোটি টাকা, এই পার্টিকুলার পারপাসটা 16 কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের কোষাগার থেকে এই ফসল বীমা যোজনার মাধ্যমে রাজ্যের কৃষকদেরকে এই সুযোগটা করে দিয়েছেন নতুনভাবে। শুধু তাই নয়, একের পর এক আমি সাজিয়ে যেটা বলেছি আপনাকে, তারপরেও কৃষকদের বন্ধনে আরও কীভাবে রোজগার করতে হবে। মুখ্যমন্ত্রীর এই বিভিন্ন রিভিউ মিটিংয়ে কোনো একটাই শব্দ থাকে কী করে আরও বাড়ানো যায়, সবাই দেখো বের করো। তো এই জায়গার মধ্যে আমরা এবার ঠিক করেছি যে আমরা হিসাব করে দেখেছি, আমাদের দপ্তরের আধিকারিকরা হিসাব করে দেখেছেন যে রাজ্যে প্রধান ফসল ধান, কিন্তু প্রধান ফসল ধান হলে তার মুনাফা
কত হয়? আমরা জানেন জলের সমস্যা সারা পৃথিবীব্যাপী। ধান যদি আমাদের উৎপাদন করতে হয়, ধানের জন্য সর্বসময় জল থাকতে হয়, অনেক বেশি ওয়াটার প্রয়োজন সেখানে। পাশাপাশি কি করলে পরে এই রাজ্যের মাটিতে আমরা কৃষকদের পাশে দাঁড়াতে পারি? তো দাঁড়িয়েছি, আমরা ঠিক করেছি যে এখানে ভুট্টা চাষ, মেইজ, যে ভুট্টা চাষটা কতটা উপযোগী, কতটা লাভজনক হতে পারে। আমরা দেখেছিলাম বিভিন্ন এগ্রিকালচারে বিভিন্ন অনুষ্ঠানে, ICR এর প্রোগ্রামে আমি গিয়ে দেখেছি, এটা একটা বলছিলেন আমার সঙ্গে, যেখানে দেখেছিলাম যে সেখানে ভুট্টা চাষে অনেক আমাদের জনজাতি মায়েরা খুব লাভবান হয়। হিসাব করে দেখলাম ভুট্টাতে প্রচুর বেনিফিট তারা করতে পারে, জল খুব কম লাগে। তো এই ক্ষেত্রে আমরা নতুন করে আমরা এবার ঠিক করেছি যে আমরা প্রধানমন্ত্রীর নামে এই ফসল আমরা একটা এনেছি, আমরা যে টোটাল আমরা নতুন করে ধানকে কমিয়ে, ধানের 50,000 হেক্টরকে আমরা কমিয়ে 28,000 হেক্টর জায়গাকে আমরা ভুট্টা চাষে নিয়ে যাচ্ছি, এবং 22,000 হেক্টর জায়গাকে আমরা একটু আপনাকে বলি যে ধান চাষের যে উৎপাদন এবং চাহিদা, এর মধ্যে সামঞ্জস্য কতটুকু আছে, প্রোডাকশন এবং ডিমান্ড? প্রোডাকশন আমাদের এই মুহূর্তে ধানের প্রায় 2,55,000 হেক্টরে আমাদের টোটাল খাদ্যশস্য উৎপাদন, এবং উৎপাদনের প্রোডাকশন যদি সব কিছু মিলিয়ে ধরি, উৎপাদন ধান বললে শুধু হবে না, ধানের সঙ্গে অন্যান্য যদি ফসল আমরা ধরি, তাহলে কিন্তু আমাদের ঘাটতি সেখানে নেই। আমাদের চাহিদা কত? চাহিদার তুলনায় উৎপাদন কি সাফিসিয়েন্ট নাকি ঘাটতি আছে এখনো? অল্প 9,10,000 মেট্রিক টন আমাদের টোটাল চাহিদা আছে রাজ্যের, সারা বছরের টোটাল সব কিছু মিলিয়ে টোটাল 9,10,000। এর মধ্যে আমাদের টোটাল রাজ্যের মধ্যে উৎপাদন হয় ধরুন 8,80,000 মেট্রিক টনের মতো আমাদের উৎপাদন হয়। এই যে 25-30,000 মেট্রিক টন আমাদের ঘাটতি আছে, কিন্তু ঘাটতি আছে এটাও তো আমাদের হয়, কারণ আমাদের রেশনিং সিস্টেম, বাকি কেন্দ্রীয় সরকারের যে সমস্ত স্কিমে সেগুলো আছে, সেই হিসাবে আমাদের রাজ্যে খাদ্যদ্রব্যের কোনো রকম ঘাটতি নেই, বরঞ্চ বিক্রি করছে, সারপ্লাস যাচ্ছে। একটা জিনিস আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী একটা নতুন কনসেপ্ট নিয়ে আনারস বিদেশে পাঠাচ্ছেন। এখন আমরা দেখেছি যে আজকেও সাবরুম থেকে একটা গাড়ি গেছে। এই যে আনারস চাষিদের, বা আমরা জানি যে ত্রিপুরাতে প্রায় 90% উপর ক্ষুদ্র প্রান্তিক চাষি, এই ধান ছাড়াও তাদেরকে স্বনির্ভর করার জন্য আর কি কি পদক্ষেপ কৃষি দপ্তরের আছে? আমি তো আপনাকে বলেছি, আনারস চাষ শুধু আমাদের ভারতীয় জনতা পার্টি IPFT সরকার করেনি। এ রাজ্যের মানুষ, কৃষকরা ন্যাচারাল ওয়েতে তারা এই ধরনের চাষবাসগুলো আনারস চাষ করত। মুশকিল হচ্ছে, আমি আগেও বলেছি যে কৃষকরা উৎপাদন করবে, উৎপাদিত ফসলকে বাজারজাত করে বিক্রি করে রাস্তা করে দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ সরকারের। সরকার চিন্তা করতে হবে, তবে তো কৃষক সমৃদ্ধ হবে। আপনি কৃষকদের সমৃদ্ধ করার জন্য আমরা যেমন MSP ধান করেছি, ঠিক তেমনি আনারসকে আমরা সরকারে বসার 3 মাসের মধ্যে আমরা দেখেছি তৎকালীন সময় মাত্র কুইন পাইনাপেলটা ঠিক শেষ হওয়ার ঠিক প্রাক মুহূর্তে আমাদের সরকার আমরা বসেছি মার্চ মাসে, বুঝতে 1 মাস এপ্রিল মেতে গিয়ে এই আনারসের মোটামুটি শেষ পর্যায়ে চলে যায়। আমরা এটাকে ঠিক করেছি, অল্প পরিমাণ আমরা দুবাইতে পাঠিয়েছি, বা ইয়ারে আমরা করে দুবাই পাঠিয়েছি, এবং এই ভারতবর্ষের বিভিন্ন বড় বড় আপনার মেগা সিটিগুলোতে আমি নিজেও, আমাদের অফিসাররা শুদ্ধ আমরা মার্কেটিং করেছি গিয়ে, কলকাতা বাজার মার্কেটিং, দিল্লিতে মার্কেটিং হয়েছে, বম্বেতে হয়েছে, আমরা সব মার্কেটিং করেছি। মানুষ জানতে পেরেছে যে রাজ্যের কুইন পাইনাপল এমন একটা ফল যার টেস্ট সারা ভারতবর্ষের কোনো মাটিতে হয় না, এবং এতে যার চাহিদা বেড়েছে, বাট চাহিদা ওই বছর আমরা পূরণ করতে পারিনি। এর মধ্যে একটা জিনিস লাভ হয়েছে, এর টেস্ট মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টায় ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের মাধ্যমে যে কুইন পাইনাপেলকে স্টেট ফুড হিসাবে এই ঘোষণা করা হয়েছে। ভারতবর্ষে যেখানে যাবেন যে কুইন পাইনাপেল বললে আর কিছু বলবে না, রাজ্যের পরিচয় ত্রিপুরা সরকার, ত্রিপুরার ফল। এটা রাজ্যে একটা কৃষকদের জন্য বিশাল একটা ফসল। তো এটা করা হয়েছে, ধানের MSP করেছি। বাট এই যে একটু আগে বলতে যাচ্ছিলাম যে তাদের মুনাফা 2022 সালের মধ্যে দ্বিগুণ করার জন্য রাজ্য সরকারের ভূমিকার মধ্যে যে
50,000 হেক্টর জায়গা ধান চাষের থেকে সরিয়ে এনে আমরা অন্য চাষে যাচ্ছি। সেটা ভুট্টা 28,000 হেক্টর এবং আমরা মাসকালাই যেখানে 22,000 হেক্টর যাচ্ছি। এবং শুধু যাচ্ছি না, এতে কি হবে আমি ছোট্ট একটা উদাহরণ বলি যে আমাদের এই টোটাল আমরা দেখেছি 1 টাকা খরচে যদি ধান আমরা চাষ করি, হিসাব কি করে কৃষকরা উদ্বুদ্ধ হবে। 1 টাকা যদি আমি খরচ করি ধান চাষ করতে, সেখানে 1 টাকা 45 পয়সা আমরা পাই। লাভ কত হচ্ছে? 45 পয়সা 1 টাকার বিনিময়ে। আর যদি আমরা এগুলো যদি আমরা ভুট্টা করি, ভুট্টা চাষে দেখা যাচ্ছে যে ভুট্টা চাষে টোটাল 1 টাকা খরচে আমরা 2 টাকা 19 পয়সা আমরা আয় করতে পারি। কত লাভ হচ্ছে? 1 টাকা 19 পয়সা। একটা খরচ যদি বাদ দিয়ে দিই তাহলে 1 টাকা 19 পয়সা আমার ভুট্টাতে লাভ হয়। টাকা প্রতি 1 টাকা 19 আর টাকা প্রতি ধানে আমার 45 পয়সা। এটা হচ্ছে আপনার ভুট্টা চাষে। ঠিক তেমনি মাসকালাইতে আপনার যে আবার 1 টাকা খরচে আমি মাসকালাই যদি আমি 1 টাকা খরচ করি, সেখানে আমাকে কত আসছে? আমাকে 1 টাকা যে আমাদের এই রাজ্যের উপজাতিদের চাষ নিয়ে আপনাদের দপ্তরের কি পরিকল্পনা রয়েছে? উপজাতিদের জন্য আপনারা এখন পর্যন্ত কি কাজ করেছেন? উপজাতিদের জন্য আমরা যারা উপজাতিদের একটা প্রধান দেখুন, তারা জুম চাষ করতে তারা করবেই, এটা তারা মানে স্বভাবজাত। কিন্তু জুম চাষ তাদেরকে করে, কিন্তু জুম চাষের জায়গাতে জুম চাষ যেখানে করে জুম চাষ করবে, সেখানেই তো এই উঁচু জায়গাতে ভুট্টা করবে, মাসকালাই করবে, এগুলো তাদের মধ্যে এই চাষগুলো হবে। তাদের এখানে জলের উপরে থাকলে জলটা কম লাগে এবং তাদের এই চাষে তাদেরকে আমরা আওতা আনতে হবে। নতুন করে এখন বিভিন্ন জায়গাতে আমরা অন্য যদি উদ্যানজাত ফসল দেখি, আমরা ড্রাগন ফ্রুটস, আমরা পাইনাপেল তো চলছে, হেক্টর জায়গা বাড়ছে প্রত্যেক বছর। ড্রাগন ফ্রুট করছি আমরা, যেমন আমরা আবার আপনার মাশরুম চাষে দেখবেন উপজাতিরা খুব ইন্টারেস্টেড, তারা খুব লাভবান হচ্ছে। মাশরুম আজকে প্রায় 250-300 টাকা কেজি করে বিক্রি করছে। একটা অভিযোগ কৃষক সভা থেকে করা হচ্ছে, বারবার সিপিএম পার্টি থেকে করা হচ্ছে যে উপজাতিদের মধ্যে সেরকম চাষবাস এখন আর আগের মতো হচ্ছে না এবং উপজাতিদের মধ্যে কাজের অভাব দেখা দিয়েছে, যেহেতু এগ্রি সেক্টরে কাজ হচ্ছে না। এই ব্যাপারে আপনি কি বলবেন? দপ্তরের ব্যাপারে আমি অতীব দুঃখের সঙ্গে বলি, উপজাতি সেক্টরে চাষবাস হচ্ছে না। জম্পুই হিলে কমলা চাষে ছিল বিখ্যাত রাজ্যটা, আপনি জানেন। জম্পুই হিলে কমলা বলতে এটা একটা বিখ্যাত। জম্পুই হিলে কমলা চাষ ছিল, বামফ্রন্টের আমলই শেষ হয়ে গেছে। বাট এই সরকার, আমাদের সরকার, আমরা উত্তর বরমুড়া সেক্টরকে একটা বিশাল এরিয়াতে আমরা সরকার তরফ থেকে প্রায় 15,000 টাকা করে আমরা প্রতি একটা জায়গাতে আমরা কৃষককে সুযোগ দিয়ে, আচ্ছা খবর নিয়ে দেখুন, উত্তর বরমুড়া বাগমা টাগমা নিয়ে বিশাল সংখ্যক কমলা উৎপাদন হয়, যেখানে মানুষ ভুলে গেছিল রাজ্যে কমলা চাষ, আজকে সেখানে ব্যবহৃত। এটা সবটা উপজাতি অঞ্চলে এবং তারা উৎসব করে। মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে গাছের থেকে কমলা পেরেছেন, বিশাল মেলা করেছেন, প্রত্যেক বছর মেলা হয়, আমরা যাই। তো এই যে উৎপাদন বাড়ছে, নতুন করে মাশরুম করছে, এবং নতুন করে মাসকালাই করবে, নতুন করে ভুট্টা করবে, আর বাকি যারা তারা নিজেরা যে সমস্ত সবজি করে, উপজাতি এলাকাতে অনেক সবজি হচ্ছে, এবং সেই সবজিগুলো আমরা বাজারজাত করার চেষ্টা, যেটা বলেছেন আপনি। আমার দেখুন না, এখন আমরা 15,000 হেক্টর জায়গাতে আমরা জৈব চাষে আমরা অর্গানিক ফসলে আমরা জোর দিচ্ছি। আগে 4, 2, 4, 6,000, এবার 15,000 হেক্টর আমরা হাতে নিয়েছি। তো এই 15,000 হেক্টর যদি আমরা দেখি যে রাজ্যে টোটালি এই অর্গানিক ফসলগুলো হয়, এই যে উপজাতি অঞ্চলে যত কটা ফসল হয় ম্যাক্সিমাম সবই কিন্তু অর্গানিক, সব কিন্তু অর্গানিক হচ্ছে, কিন্তু অর্গানিক সার্টিফিকেশন নেই। শুরু হয়ে গেছে সার্টিফিকেশন পাওয়া, 2,000 হেক্টরে আমরা অর্গানিক সার্টিফিকেশন পেয়ে গেছি, এবং আমরা 4,000 সাব আগামী বছরতে পাওয়া যাবে, 15,000 হেক্টর শুরু করব আমরা। এই করে আমরা টোটাল এই উপজাতি অঞ্চলটাই বিশেষ করে টার্গেট করে আমরা এই চাষবাসের মধ্যে আমরা নজর দিচ্ছি। তো এখন যদি কৃষক সবার মধ্যে বলে, এরা বলবে
আমি তো আগেও বলেছি কৃষক সভার নাম করে আন্দোলন করা হয়, লোক প্ল্যাকার্ড লাগিয়ে রাস্তায় দাঁড়ানো হয়, কয়টা কথা কৃষকের কাছে বলে? কৃষকদের কাজ নেই? আপনি বলুন। এমজিএন রেগার কাজ পরিষ্কার প্রতিটি পঞ্চায়েতে পঞ্চায়েতে চলছে, বিজিতে চলছে, তা এমজিএন রেগার কাজ যথেষ্ট চলছে, কাজ নেই কেন? কৃষিকাজে আপনি দেখছেন ধান, এই যে টাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা তারা পাচ্ছে না, আপনি মেশিনারিজ পাচ্ছে না, বলুন মেশিনারিজ পাচ্ছে না। আজকে কৃষকের এই ফসল বীমা যোজনা আমরা দেব না? আমরা দিচ্ছি না? নতুন করে ফসল সেই উপজাতি জনগণ করবে না? এই ধরনের বিভ্রান্তিমূলক না। একটা কথা বলি আপনাদের মাধ্যমে, আমি আমার সিপিএম আমাদের বামফ্রন্ট বন্ধুদের, যে অনেক খেলা খেলেছেন কৃষকদেরকে নিয়ে, অনেক গল্প কৃষককে নিয়ে করেছেন, এই গল্পগুলো করে কৃষকের আর সমূহ ক্ষতি করবেন না। কৃষকদের কোনো আন্দোলন নেই এখন, কৃষক আন্দোলনের নাম দিয়ে আপনারা করছেন বামফ্রন্টের তথাকথিত নেতারা। আমি আপনাকে দাবি করে বলি, প্রতিটি কৃষক যাদের যারা আন্দোলন করছে, কয়টা প্রকৃত কৃষক তাদের আন্দোলনে সামিল হচ্ছে? এটাতেই প্রমাণিত হয় যে কৃষক নেই, কিন্তু কৃষক সভার নামের আন্দোলন তাদের এখনো তারা বন্ধ করতে পারছে না। কৃষকের সঙ্গে তারা যা করেছে, বিপ্লব দেবজির সরকারে এই কৃষকদের টোটাল আমূল পরিবর্তন 2 বছর, এই 2.5 বছরের মধ্যে যথেষ্ট পরিবর্তন করেছিল। আমার মুখের কথা নয়, এগুলো প্রতিটা পদক্ষেপ আপনাকে শুধু আমি বলে গেলাম। এই যে কৃষকদের, জমিয়া চাষিদের কোভিড-19 এটা শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে নয়, কোভিড-19 আক্রান্ত সারা পৃথিবী। আর এই পৃথিবীর মধ্যে থেকে ভারতবর্ষ তার বাইরে নয়, এ রাজ্যটাও তার বাইরে নয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের সংক্ষিপ্ত এই যে আমাদের অর্থনীতির মধ্যে যেভাবে এ রাজ্যের মানুষের জন্য কি বাইরে ছিল তাদের জন্য, কি রাজ্যে অন্য রাজ্যের মানুষ যাচ্ছে তাদের জন্য, যেভাবে মুক্ত হস্তে মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন, এটা আমি এই দাবি করে বলতে পারি যে অন্য কোনো রাজ্য করেছে কিনা। কিন্তু আজকে দেখুন এই জুমিয়া চাষিদের জন্য 1000 টাকা করে তাদের দেওয়া হয়েছে, তাদেরকে জুম চাষের জন্য তাদেরকে সিট দেওয়া হয়েছে, তাদেরকে জুম চাষের সিট দেওয়া হয়েছে। আমরা তাদেরকে প্রতিটা পরিবার যারা জুম চাষ করে বিনামূল্যে, মানে বিনা খরচে তাদেরকে আমরা এই সিট দিয়েছি। 1000 টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের প্রত্যেকের কাছে তাদেরকে টাকা দেওা হয়েছে। এটা আমি সাধারণ বলেছি, কিন্তু তারপরেও রেশনিং থেকে আরম্ভ করে সমস্ত সুযোগ দেওয়া হয়েছে, কাজ নেই। একটা জিনিস যে কোভিড-19 কারণে দীর্ঘ সময় লকডাউন ছিল এবং কৃষকরা কাজও করতে পারেনি। এর ফলে কি মনে হয় যে মানে কৃষি কাজে বা কৃষকদের কোনো ধরনের আর্থিক সমস্যা অদূর ভবিষ্যতে হতে পারে না? সরকার ব্যবস্থা গ্রহণ করে নিয়েছে ইতিমধ্যে, যাতে কৃষকদের কোনো মানে অসুবিধা না হয়। দেখুন, কোভিড-19 এটা তো এক নতুন সারা পৃথিবী বলেছে আমি, কিন্তু আমাদের রাজ্যে, আমাদের ভারতবর্ষ বলবো আমি, সেটা রাজ্যে তো অবশ্যই আমি ভারতবর্ষ যাচ্ছি না, রাজ্যে বলছি। কোভিড-19 লকডাউন শুরু হয়েছে 24 মার্চ। 24 মার্চ থেকে ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরা লকডাউন শুরু করেছি। 1 এপ্রিল, 1 এপ্রিল থেকে রাজ্য সরকার সমস্ত কৃষিকাজকে ওপেন করে দিয়েছে আমরা ভারত সরকারের নির্দেশ অনুযায়ী। 7 থেকে 8 দিন কৃষিকাজে কিছুটা হ্যাম্পার হয়েছে, তারপরেও হয়তো স্বাভাবিকতাটা কিছুটা নিশ্চয়ই ব্যাহত হয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই। করোনার আক্রান্তের ভয় বা বিভিন্ন বিধিনিষেধের কারণে চলাচল এবং বিভিন্ন রকম কিছুটা সীমাবদ্ধতা ছিল, কিন্তু কৃষিকাজ বন্ধ হয়নি। সাময়িক কিছুটা অসুবিধা নিশ্চয়ই হয়েছে, কিন্তু তার জন্য কৃষিকাজ কখনো বন্ধ হয়নি। আমরা পরিষ্কারভাবে কৃষিকাজকে আমরা চালু রেখেছি, কৃষকরা কৃষিকাজ করছে। আপনি আমাকে বলুন যে কোথায় অসুবিধা, কৃষিকাজ হয়নি কোথায়? পঞ্চায়েত আওয়াজ উঠছে যে কৃষিকাজে উৎপাদিত ফসল বিক্রি করতে পারছে না। নিশ্চয়ই কিছুটা হোলসেলাররা এক জায়গা থেকে আরেক জায়গায় এসে নেবে, সে নেওয়ার ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন কিছুটা সময়ে ব্যাহত হয়েছে। পরবর্তী সময়ে অ্যাডমিনিস্ট্রেশন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয় যে কৃষিকাজে যাতে কোথাও ব্যাহত না হয়। কাজ বন্ধ হয়নি এবং কৃষিকাজে কখনো বন্ধ নেই। কাজ কমে গেছে কেমনি কী করে বলবো আমরা? কাজ কোথাও কমেনি। এমজিএন রেগার যারা মাধ্যমে এই যে বিপিএল এপিএল এর
রেশনিং ব্যবস্থা করে দিয়েছে সরকার। 3 মাসের জন্য তাদের কোথাও বাড়িতে বলতে পারবে না রেশনিং ব্যবস্থা আছে, সরকার করেছে। 50,000 APL কে তারা BPL এই যে প্রায়োরিটি গ্রুপে আমরা এনে দিয়েছে সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী। কাজ নেই, নিশ্চয়ই কিছুটা কাজে ব্যাহত হয়েছে, অস্বীকার করে লাভ নেই। সারা পৃথিবী আক্রান্ত, আমার রাজ্য কোথাতে, তারপরেও আমাদের রাজ্য সরকার কাজ করেছে। বিভিন্ন সরকারি সাহায্য করা হয়েছে, 3 মাসের পুরা খাদ্যশস্য দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে প্রত্যেকের মাথা পিছু যাই দেওয়া হয়েছে এককালীন দেওয়া হয়েছে। এসব বিভ্রান্তিমূলক, এগুলো তাদের কাজ ছাড়া এগুলো কথা নেই। কোভিডের মধ্যে আমরা MGNরেখাকে প্রত্যেকটা পঞ্চায়েতকে বলে 10 দিনের কাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সুতরাং এগুলো দেখুন, এগুলো বিরোধিতা করবে, কিন্তু এমন বিরোধিতা করা উচিত না যে সাধারণ মানুষকে এই মিথ্যা দিকে নিয়ে গিয়ে তাদের ক্ষতি না করার জন্য। এটা আবেদন রইল আমার। একটা জিনিস যে আপনি বলেছেন ভিশন ডকুমেন্টসের প্রায় সবগুলো হয়ে গেছে, মুখ্যমন্ত্রী বলেছেন যে 3 বছরের মধ্যে মডেল স্টেট করবে। তো আপনি বললেন যে মোটামুটি কৃষকদের যে সব প্রতিশ্রুতি ছিল এগুলো আপনারা করে নিয়েছেন। আমাদের রাজ্যের কৃষকরা পাঞ্জাবের কৃষকদের মতো না, তারা আর্থিকভাবে দুর্বল। আপনাকে কোনো সার্ভে হয়েছে দপ্তরের যে এই 3 বছরে কৃষকদের আর্থিক অবস্থার কীরকম উন্নতি হয়েছে বিগত বছরগুলোর তুলনায়? দেখুন, আমি ছোট্ট করে আপনাকে বলি, মডেল স্টেট মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা নিশ্চয়ই। তো মডেল স্টেটের মানে হচ্ছে শুধু একটা সেক্টরকে কেন্দ্র করে নয়। মডেল স্টেটের হচ্ছে যে এই স্টেটের সার্বিক উন্নতিকেই প্রকারান্তরে সেখানে মডেল স্টেট বলা হয়। আমি আজকে কৃষিক্ষেত্রে বলছি, আমি এতক্ষণ ধরে যেগুলো আপনাকে বলার চেষ্টা করেছি, কৃষকদের আগের অবস্থার থেকে বর্তমান অবস্থার পরিবর্তন। আমি 2 বছরের মধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করতে আজকে 1.5 বছর হয়েছে। এটা তো নয় যে 1.5 বছর তাদেরকে আমরা 2022 সাল পর্যন্ত আমাদের টার্গেট। এখন 2020 সালের আজকে আমরা জুন মাসের 29 তারিখে আছি। 2022 সালে আমরা ডাবল করব, টার্গেট আমাদের এখানে শুরু হয়েছে কর্মযোগ্য। এই যে এতক্ষণ বলেছি, কি করে ডাবল হবে? একদিন প্রধানমন্ত্রী দিচ্ছেন, একদিন রাজ্য সরকার দিচ্ছে। রাজ্য সরকারে এই যে কয়েকটা স্কিম বলেছি, যে আপনি আপনার পয়সা লাগবে না, 10 টাকা, এটা শুধুমাত্র আপনাকে করার একটা মানসিকতা, 10 টাকা দেওয়া না করে আপনি ফসল বিমা করছেন। কালকে ঝড়ে জলে ন্যাচারাল ক্যালামিটিসের কারণে আপনাদের নষ্ট হবে, কিন্তু আজকে পয়সা পাবে। বিক্রি করার জন্য ফসল উৎপাদন করবেন, উৎপাদিত ফসল বিক্রি করতে হবে, তার জন্য ইনাম মার্কেট আমরা শুরু করতে যাচ্ছি। আপনি এখানে বসে দেবেন, আপনার ম্যাটেরিয়াল থাকবে, অনলাইনে আপনি সেল করবেন, সেখানে ভারতবর্ষের বাইরে যেতে চলে যাবে। এই যে ব্যবস্থাপনাগুলো কেন, এই ব্যবস্থাপনা কেন করা হচ্ছে? উৎপাদন করুন রাজ্যে, আনারস, আমি আগামী দেখুন ইনাম মার্কেট চালু হলে বসে থাকবে কৃষক, ওখান থেকে বসে বিক্রি করে দেবে, পয়সা তার অ্যাকাউন্টে চলে আসবে, কোথাও দৌড়ঝাঁপ করতে হবে না। এই যে ব্যবস্থাপনা, বিভিন্ন মার্কেটগুলো তৈরি করা, মার্কেটগুলোকে মানে আধুনিক করে দেওয়া, এই সমস্ত কাজগুলো করা হচ্ছে কৃষকদের জন্য। নতুন নতুন ফসলের আপনার প্রতিষ্ঠান কেন? এই সমস্ত কিছু মিলিয়েই তো আপনি লাভবান হবে, কৃষক উন্নত হবে। শুরু হয়েছে কর্মযোগ্য। আশা করি আমাদের যে লক্ষ্য, আমাদের যে মানে চিন্তা আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর, নিশ্চিন্ত আমরা কথা দিতে পারি, বলতে পারি যে মডেল স্টেট হওয়ার জন্য অন্যান্য অনেক রকম আপনার কম্পোনেন্ট আছে, অনেক দপ্তর আছে, তার সঙ্গে কৃষি দপ্তরের যে লক্ষ্য, আমরা নিশ্চিত আমরা এই জায়গায় পৌঁছাবার চেষ্টা করছি। অন্য একটা প্রশ্ন করছি, আপনি যখন দায়িত্ব নিয়েছেন 2.5 বছর আগে, এই যে CPM এর দীর্ঘ শাসন, এখানে একটা অভিযোগ ছিল, সবসময় আপনারাই অভিযোগ করেছিলেন একটা করাপশন, দীর্ঘদিনের দুর্নীতি। আপনি এখানে দপ্তরের দায়িত্ব নিয়ে কি ধরনের করাপশন ওদের পেয়েছিলেন এবং কি ধরনের তাদের ব্যর্থতাগুলো আপনার চোখে তখন সেদিন পড়েছিল? এক্সাম্পল, সব কথা বলতে গেলে অনেক লাগবে, তবে সংক্ষিপ্ত কয়েকটা বড় আইটেম আমি বলি। কৃষি দপ্তরের যেমন ধরুন মেশিনারিজ নিয়ে, আমি জানি না, ভারতবর্ষে তো অনেক কৃষক প্রচুর, আমাদের এখানে যেরকম আছে 42%। ফার্ম মেশিনারিজে পার্টিকুলার একটা কোম্পানি, আমি নাম নিতে চাই না, এটা এইভাবে নেওয়া ঠিক হবে না, এতটুকু বলতে পার্টিকুলার কোনো কোম্পানি একটাই থাকবে, অন্য কোনো কোম্পানির জায়গা পাবে না। কি মিনিং করে এটাকে? হোয়াট ডাজ ইট মিন? কি এটার উদ্দেশ্য কি? আমরা সরকারে এসেছি,
আমরা সরকার এসে কী করেছি, ভারত সরকারের অনুমোদিত বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানিগুলোকে আমরা চালু করে দিয়েছি, এমপ্লয়মেন্ট করে দিয়েছি। কৃষকের অধিকার আমরা দিয়েছি, কৃষক পছন্দ করে নেবে। কৃষকের ইচ্ছা হবে যে আমি এই কোম্পানি নেবো না বি কোম্পানি নেবো, এই কোম্পানির রেট এত, বি কোম্পানির রেট এত। গভর্নমেন্ট তো সাবসিডি একটাই দেবে, সে 85,000 টাকা সাবসিডি। আপনি 2 লাখ টাকার জিনিস কিনলো 85,000 টাকা সাবসিডি, আপনি 2.5 লাখ টাকার জিনিস কিনলো 85,000 টাকা সাবসিডি। কি হচ্ছে, কৃষকের অধিকার, কৃষকের পছন্দ করার তালিকা এই সরকার করে দিয়েছে। দ্বিতীয়ত, দুর্নীতি। আগে কৃষক মানে অধিকাংশ কৃষক তার সুযোগ পেত না। কি হতো, তাতে কৃষক সুযোগ না পেলে তাহলে কৃষকের জমি করার যে প্রবণতা বা তাদের যে উৎপাদিত ফসল বাড়াবে, অর্থনৈতিক তাদের সাপোর্ট পাবে, এটা পেত না। আমরা কিন্তু এটা করে দিচ্ছি যে কৃষক তুমি কোন পার্টি করো সেটা আমাদের জানার দরকার নেই, তুমি রাজ্যের কৃষক, তোমার জমি আছে, দ্যাটস অল। আমাদের সরকার মানে মুখ্যমন্ত্রীর নির্দেশ, রাজ্যের প্রত্যেক কৃষককে স্বাবলম্বী করো। আর প্রত্যেক কৃষক স্বাবলম্বী হলেই তো আমাদের রাজ্য সরকার, রাজ্যের উন্নতি হবে। পার্টিকুলার একটা সেকশনকে বাদ দিয়ে উন্নয়নকে এভাবে করা যায় না, উন্নয়ন করতো। আপনি করাপশনের কথা বলছেন, আর বাকি করাপশনগুলো এটা কি করেছে, আমি তো মনে করি এটাই করাপশন। কৃষকের নামে তার সুবিধা আপনি অন্য লোককে পাবে, কৃষকের কাছে ভ্যারাইটি থাকতে হবে, কিন্তু আপনি একটা পার্টিকুলার আপনার পছন্দ মতো, এটাও করাপশনের ফার্স্ট পার্ট। বাকি করাপশন আর ওইটা আমি যাচ্ছি না, কোথায় কোথায় টাকা কোথায় খরচ করতো, কি করতো না করতো সেটা নাই। আজকে সরকারে বলতে পারি যে আমরা নির্দিষ্ট এই জায়গার থেকে এক চুল আমরা সরিনি। সমস্যা আগে ছিল, সমস্যা একদিনে দুদিনে কাটানো যাবে না, তবে আমরা অনেকাংশে আমাদের সরকার মানে মুখ্যমন্ত্রীর অনেক এই কৌশল এবং প্রচেষ্টা পরিশ্রম একটা জায়গায় আমরা পৌঁছেছি যে করাপশন থাকবে। করাপশন একদম শেষ হয়ে যে কথা বলছি না, কিন্তু করাপশন সেই মর্মে নেই যে মর্মে 25 বছরের করাপশনের গল্প প্রতিটি পদে পদে উঠত। আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। শেষ প্রশ্ন রাজ্যের কৃষিমন্ত্রীর কাছে, যে আগামী দিনে বিজেপি জোট সরকারের কৃষকদের আরও আর্থিক অবস্থার উন্নতির জন্য আর আগামী দিনের কি কি পরিকল্পনা রয়েছে, এবং মুখ্যমন্ত্রী যখন কৃষিক্ষেত্রকে সবচেয়ে বেশি অগ্রাধিকার ক্ষেত্র হিসাবে মেনে নিয়েছে, কৃষকদের আরও আর্থিক অবস্থা যাতে সমৃদ্ধ হয় এই রাজ্যে, এবং এই রাজ্যের কৃষকরা যাতে পাঞ্জাবের কৃষকদের সাথে কম্পেয়ার করতে পারে, এই জন্য আপনাদের কি কি পরিকল্পনা অদূর ভবিষ্যতে রয়েছে? দেখুন, কেসিসি লোন, কৃষক এই কিষাণ ক্রেডিট কার্ড আমি যুক্ত করি, কারণ কৃষকদের আর কি করা যাবে। কেসিসি লোনের মাধ্যমে যেমন যারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প, তারা কম্পালসারি কেসিসির আওতায় আসে, এবং এছাড়াও কেসিসি লোনে যাতে প্রত্যেকটা কৃষক তাদের যুক্ত হতে পারে, যখন প্রয়োজন তারা টাকা নিতে পারে। ব্যাংকগুলোকে নির্দেশ করা হয়েছে ভারত সরকার থেকে, রাজ্য সরকার পরিষ্কার টার্গেট নিয়েছে আমরা, যে কেসিসির মাধ্যমে যাতে কৃষকরা লোন পেতে পারে। এই যে কৃষক ব্যাংকে গেলে আগের মতো ঘুরতে হবে না, কৃষক এখন কেসিসি লোন পাবে, এবং এই টাকা কৃষককে একটা অর্থনৈতিক দিকে শক্তিশালী করবে। যারা কেসিসি লোনটাকে আগে কেউ নিত, কেউ দিত, হয়তো রিপেমেন্ট করেনি, তার একটা ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ হয়ে আছে, এখন এই কেসিসি লোনটা চালু করার জন্য দপ্তর এখন পর্যন্ত প্রায় আমাদের 1 লক্ষ প্রায় 60-70 হাজারের মতো কৃষক অলরেডি এনটাইটেল হয়ে গেছে কেসিসি লোনের মধ্যে, এবং তারা লোন পাচ্ছে। এবং এই যে লোন পাওয়া, আমার কাছে কিছুই নেই, আমি আবার শূন্য হস্ত, আমি এখন ব্যাংকে গেলে আমি লোন পাচ্ছি আমি যখন তখন। এই যে লোন পাওয়া কৃষকের আরও শক্তিশালী হবে, কিছু করার শক্তি হবে, তার যে ফসলটা তার অভাবে সে বিক্রি করে দেবে না, মজুত করবে, পয়সা পাওয়ার ব্যবস্থায়, এটাও একটা কিন্তু কৃষকের একটা লক্ষ্য। তো আমরা এইভাবে আমরা কৃষকের, এটা নয় শুধু এই জায়গায় নয়, কৃষকের প্রত্যেকটি ফসল আমরা রাজ্যের মধ্যে, দেখুন আপনি কৃষককে জমি দেবেন, টাকা দেবেন, তার ব্যবস্থা করে দেবেন, সব দেবেন, সে উৎপাদন করবে, উৎপাদন আগের থেকে তার 1.5 গুণ উৎপাদন করবে, 2 গুণ উৎপাদন করবে, কিন্তু উৎপাদিত ফসলটা বিক্রিটা আমরা সরকার মানে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের সঙ্গে আমরা ভারত সরকারের সঙ্গে কথা বলে আমরা কন্টেইনার যুক্ত করে দিয়েছি, যে কন্টেইনার 15 মেট্রিক টন পর্যন্ত, একটা এসি কন্টেইনার 15 মেট্রিক টন এই রাজ্যের উৎপাদিত ফসল এই রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্যে যেতে পারে। কখনো দেখেছেন আগে? কখনো শুনেছেন
রাজ্যের কৃষকদের উৎপাদিত ফসলের বিক্রি করার ব্যবস্থা বিগত সরকার নিয়েছে, যারা কৃষক সভা করে কৃষকের কথা বলে। আর এই সরকার, আপনি বলুন, কৃষকদের উৎপাদনের শুরুর থেকে দেওয়া টাকা দেওয়া, তাদের সাপোর্ট দেওয়া, ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া, মেশিনারি সাপোর্ট দেওয়া, সার বীজের সাপোর্ট দেওয়া, এবং তাদের উৎপাদিত ফসলকে তাদের সঠিক বাজারজাত করে দেওয়া, এবং তাদের ফসল নষ্ট হলে পরে ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেওয়া। আর একটা কৃষক সমৃদ্ধ হতে কোন জায়গাটা অভাব আছে আমি জানতে চাই। আমাদের আলোচনা আজকে এখানে শেষ। আমরা এতক্ষণ শুনলাম রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিং রায়ের বক্তব্য। উনি বললেন যে ভিশন ডকুমেন্টসে যা যা প্রতিশ্রুতি ছিল তা ইতিমধ্যে পূরণ হয়ে গেছে, এবং মুখ্যমন্ত্রী যে আদর্শ রাজ্যের কথা বলেছেন সেই আদর্শ রাজ্যকে সামনে রেখে কৃষি দপ্তরে কি কি পরিকল্পনা রয়েছে উনিও এই ব্যাপারেও বিস্তারিত বললেন। তবে আমরা এতক্ষণ শুনলাম যে ওনার অদূর ভবিষ্যতে আরও কি পরিকল্পনা রয়েছে, এবং উনি দাবি করেছেন রাজ্যের কৃষকদের অনেকাংশেই ওনারা সমৃদ্ধ হয়ে গেছেন, এবং বিগত দিনের যেসব দুর্নীতি ছিল এগুলোকে উনি মুক্ত করতে পেরেছেন, এবং আগামী দিনে কৃষকরা আরও স্বচ্ছ এবং ভালো থাকবে ত্রিপুরাতে। দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা। নমস্কার।